আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে দেখাবো এজেন্ট ব্যাংকিং হিসাব ম্যানেজার এই সফটওয়্যারটি কিভাবে আপনারা কাজ করবেন। এটি সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো। এর আগে আপনাদেরকে ব্যাংকের হিসাব করুন এক্সেল দিয়ে এরকম একটি এক্সেল ফাইল দেওয়া হয়েছিল। অনেকেই ফাইলটি নিয়েছেন এবং ফাইলটি নিয়ে অনেক আনন্দিত হয়েছেন। বর্তমানে অনেকে হিসাব করতেছেন এই ফাইলটির মাধ্যমে। তার চেয়ে এখন লেটেস্ট এবং আপডেট একটি ফাইল তৈরি করা হয়েছে, যেটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং হিসাব ম্যানেজার। এর মাধ্যমে খুব সহজেই আপনি এজেন্ট ব্যাংকের হিসাবগুলো পরিচালনা করতে পারবেন। তো আমি এখন এটি লগইন করব। ইউজার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 1234। এটি বর্তমানে ডেমো ভার্সন হিসেবে দেওয়া আছে, আপনারা সবাই নিজের মতো ব্যবহার করতে পারবেন। আমি লগইন অপশনে ক্লিক করলাম। এখানে একটি বিশেষ সতর্কীকরণ দেখা যাচ্ছে, এটি ভালোভাবে পড়ে নেবেন। এই সফটওয়্যারটি কোনো ব্যাংক কর্তৃক অনুমোদিত বা ব্যাংকের অফিসিয়াল সফটওয়্যার নয়। এটি শুধুমাত্র নিজস্ব হিসাব সংরক্ষণ, দৈনন্দিন কাজ সহজ করা এবং হিসাব ব্যবস্থাপনার সুবিধার্থে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। ডেইলি ট্রানজাকশন রেজিস্টারে প্রতিদিনের সকল লেনদেন যথাযথভাবে এন্ট্রি করতে হবে। পাশাপাশি ব্যাংকের প্রচলিত নিয়ম ও নির্দেশনা অনুযায়ী ব্যাংকের সকল রেজিস্টার ও হিসাবের খাতা সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখতে হবে। এই সফটওয়্যারটি ব্যাংকের অফিসিয়াল রেজিস্টার, হিসাব খাতা বা কোনো বাধ্যতামূলক ব্যাংকিং নথির বিকল্প হিসাবে বিবেচনা হবে না। এটি ওকে দিবেন এবং বিশেষ সতর্কীকরণটি ভালোভাবে পড়ে নিবেন। এই সফটওয়্যারটি যারা নিবেন, শুরুতেই বলে রাখছি, এটি আপনার জিমেইল নাম্বার দিতে হবে অথবা আপনার কম্পিউটার এনএডিক্স দিতে হবে। এনএডিক্স এর মাধ্যমে আপনার কম্পিউটারে এটি গুগল ড্রাইভে সেভ করে দেওয়া হবে এবং একটি লিঙ্ক তৈরি করে দেওয়া হবে। এই লিঙ্কের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ব্রাউজ করতে পারবেন এবং আপনার হিসাব কিতাব রাখতে পারবেন এবং বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এখানে থাকবে। এখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করতে পারবেন। তো এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বিভিন্ন টুলস এবং বিভিন্ন সার্ভিসের সাথে। এখানে ওপেন করার পরে ডান পাশে আপনি দেখতে পারবেন থিমস অপশন আছে। এখান থেকে আপনি থিমস গুলো চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো থিমস এখান থেকে দিতে পারবেন। আমি প্রথম থিমসটি দিয়ে রাখছি। তারপর এখানে ডান পাশে আছে লগ আউট অপশন এবং নিচেও আছে লগ আউট অপশন। পাসওয়ার্ড চেঞ্জের একটি অপশন আছে, আপনি বর্তমান পাসওয়ার্ড এবং নতুন ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সেভ দিলে এটি অটোমেটিক আপনার নতুন ইউজার পাসওয়ার্ড দিয়ে সেভ হয়ে যাবে এবং আপনি নিজে সিক্রেটভাবে ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে ডেইলি ট্রানজাকশনের কিছু কার্ড, বর্তমান ব্যালেন্স, বর্তমান হ্যান্ড ক্যাশ এবং টোটাল কত টাকা ক্যাশ ইন, কত টাকা ক্যাশ আউট এর বিস্তারিত এখানে আছে। এখান থেকে আমি মেনুগুলো দেখাচ্ছি। এখানে হচ্ছে ডেইলি ট্রানজাকশন মেনু। এখানে আপনি ট্রানজাকশন করলে এখানে একটি রেজিস্টার হবে। তারপরে আছে এখানে ডেইলি হিসাব সামারি, আপনার যে হিসাবগুলো তার তথ্যগুলো এখানে থাকবে এবং হিসাব মিলানো সবকিছু এখানে থাকবে এবং এই ফাইলটি আপনি এই যে পেজটা এটা আপনি প্রিন্টও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। সব অপশন দেওয়া আছে। টাকা কাউন্ট সিস্টেম, আপনার যে কোনো টাকার অ্যামাউন্টগুলো আপনি এখানে গণনা করতে পারবেন এবং হিসাব মেলানোর সময় টাকা গুনে এখানে আপনার হিসাবটি কমপ্লিট করতে পারবেন। বিজনেস ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা আপনার বিজনেসে ইনভেস্ট করেছেন তা এখানে সংরক্ষণ রাখতে পারবেন, হিসাব করে রাখতে পারবেন। কোন অ্যাকাউন্ট ব্যালেন্সে কত টাকা আছে তার হিসাব এখানে রাখতে পারবেন। কাস্টমারের কাছে বাকি অথবা মাসিক খরচ এর হিসাবেও রাখা যাবে। সাথে এখানে দেওয়া হয়েছে এজেন্ট ব্যাংকিং সার্ভিস, ডিপিএস, এফডিআর, লোন, বিপিডিবি, বিল পে, ডিবিবিএল সার্ভিস চার্জ, বিল পে, কোড, রেমিটেন্স, এক্সচেঞ্জ হাউস। ইনফরমেশনের মধ্যে দেওয়া হয়েছে ডিবিবিএল ব্রাঞ্চ কোড, এজেন্ট এজ ক্যালকুলেশন টুলস। চেক অ্যান্ড কার্ডের মধ্যে দেওয়া হয়েছে এটিএম কার্ড অ্যাপ্লিকেশন এবং চেকের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অটোমেটিক হয়ে যাবে এবং অ্যাকাউন্ট রিসিভ, এখানে একটি রিসিভ দেওয়া হয়েছে। কাস্টমার আপনার কাছে যখন তার অ্যাকাউন্টের একটি রিসিভ অথবা অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে বলবে তখন খুব সহজে আপনি এখানে কাস্টমারের নাম, আপনি আগে থাকতে আপনার আউটলেটের নাম এবং এজেন্ট ব্যাংকিং যত যা আছে সবগুলো পূরণ করে রাখবেন। কাস্টমার আসলে শুধু অ্যাকাউন্ট হোল্ডার নেম আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে জেনারেট দিলে আপনার রিসিপ্টটি তৈরি হয়ে যাবে। তারপর এখানে নিচে আছে স্টেটমেন্ট এবং রিপোর্ট, এখান থেকে বিভিন্ন রিপোর্টের স্টেটমেন্ট তৈরি করা যাবে, তারিখ ওয়াইজ, তারিখ বাই তারিখ স্টেটমেন্ট তৈরি করা যাবে এবং তা প্রিন্টও করা যাবে খুব সহজে। আপনাদেরকে এতক্ষণ যাবৎ বিভিন্ন মেনুগুলো
পরিচয় করিয়ে দিলাম। এখন আমরা এটার কাজ দেখবো। ওটা আমরা কিভাবে এই সফটওয়্যারের কাজটি শুরু করব। প্রথমে আমরা বিজনেস ক্যাপিটাল ইনভেস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কত টাকা মূলধন আছে এটি এন্ট্রি করব। মাই ক্যাপিটাল অ্যামাউন্ট অথবা আপনারা যেভাবে ইচ্ছে লিখতে পারেন। ক্যাপিটাল অ্যামাউন্ট লিখলাম, মাই ক্যাপিটাল অ্যামাউন্ট যোগ করো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি তারিখ দিয়ে দিলাম, তারপরে বিবরণে মাই দিয়ে দিলাম। এখানে আমরা নো অ্যাড ট্রানজাকশন লেজার, অর্থাৎ নিচের যে লেজার, প্রথমে যে লেজারটি আছে, আমরা লেজারে বর্তমানে কোনো অ্যামাউন্ট অ্যাড করব না, শুধু আমাদের হিসাবে থাকবে। আমরা এখান থেকে 5 লক্ষ টাকা আমাদের মূলধন দেখালাম, সংরক্ষণে ক্লিক করলাম। এখানে 5 লক্ষ টাকা আমার মূলধনে যুক্ত হয়েছে। আমি যদি এখন ডেইলি হিসাব সামারি দেখি, এখানে মাই ক্যাপিটাল অ্যামাউন্ট 5 লক্ষ টাকা অ্যাড হয়ে গেছে। এখন আমরা ধাপে ধাপে হিসাবটি শুরু করব। 5 লক্ষ টাকা আমাদের মূলধন আছে। এখন এটা কিভাবে ব্যালেন্স এবং ক্যাশ হবে, আমরা ডেইলি ট্রানজাকশনে যাব। এখানে 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে বর্তমান ব্যালেন্স এবং ক্যাশ নাই। তাহলে আমরা এখানে 5 লক্ষ টাকার 3 লক্ষ টাকা আমরা এজেন্ট ব্যালেন্স নেব এবং 2 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ নেব। অ্যাড ট্রানজাকশন রেকর্ড ক্লিক করলাম। এখানে আমাদের 3 লক্ষ টাকা এজেন্ট ব্যালেন্স এবং 2 লক্ষ টাকা ক্যাশ হলো। এখন আমরা মাই ক্যাপিটাল অ্যামাউন্ট আমরা যদি বাড়াই অথবা কমাই তার একটি হিসাব দেখাবো। এখানে ক্লিক করে নতুন এন্ট্রি দিলাম, দিয়ে এখানে আমি হ্যান্ড ক্যাশ কিছুটা বাড়াবো। তাহলে আমার এই হ্যান্ড ক্যাশটা হবে আমার মূল ক্যাশের সাথে যোগ হবে। মাই হ্যান্ড ক্যাশ লিখলাম, আমার মূলধন এখন বাড়বে। এখানে ডিপোজিটে লিখলাম 1 লক্ষ টাকা, অর্থাৎ এটা আমার ক্যাশ যে 2 লক্ষ টাকা আছে তার সাথে যুক্ত হবে, তাই এখানে হ্যান্ড ক্যাশ প্লাস দেওয়া হয়েছে আর ডিপোজিট দেওয়া হয়েছে, অর্থাৎ আমার মূলধনের সাথে যুক্ত হবে। আমি সংরক্ষণে ক্লিক করলাম। বর্তমানে আমার ক্যাপিটাল অ্যামাউন্ট আছে 6 লক্ষ টাকা। আমরা যদি একটু এখানে চেক করি, এখানে আমাদের লেজারের সাথে 1 লক্ষ টাকা অ্যাড হয়েছে, অর্থাৎ বর্তমানে আমাদের 3 লক্ষ টাকা এজেন্ট ব্যালেন্স অথবা মাদার ব্যালেন্স আপনারা যাই বলেন বর্তমান ব্যালেন্স আছে। আমাদের 2 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ ছিল, এটা এখন 3 লক্ষ টাকা হয়েছে। আমরা যদি আমাদের ক্যাপিটাল থেকে কোনো টাকা উত্তোলন করি তাহলে সেটা এখানে দেখাবে, অর্থাৎ আমার ক্যাপিটাল থেকে আমি টাকা সরাইলে আমার হ্যান্ড ক্যাশ মাইনাস হবে, তাহলে হ্যান্ড ক্যাশ মাইনাস এই জিনিসটা এখানে দেখাবো। অর্থাৎ আমার 2 জায়গায় এন্ট্রি করার প্রয়োজন নেই, এক জায়গায় এন্ট্রি করলে 2 জায়গায় এন্ট্রি হয়ে যাবে। আমি এখানে মাই ক্যাপিটাল থেকে 50,000 টাকা উত্তোলন করে দেখাচ্ছি, অর্থাৎ 50,000 টাকা আমি নিয়েছি, এটা দেখাচ্ছি এখান থেকে। এখানে যে কোনো একটি বিবরণ লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে হ্যান্ড ক্যাশ মাইনাস দেখাবেন, এখান থেকে উইথড্র দেখাবেন, তাহলে হবে আপনার ক্যাপিটাল থেকে 50,000 টাকা আপনি উইথড্র করলেন এবং 50,000 টাকা আপনি হ্যান্ড ক্যাশ মাইনাস করে আপনি নিয়ে গেলেন ব্যাংক থেকে, তখন এভাবে আপনারা দিবেন। এখানে হবে হ্যান্ড ক্যাশ মাইনাস, এখানে হবে উইথড্র। তাহলে আমার 5,50,000 টাকা আমার বর্তমানে ক্যাপিটাল আছে এবং 50,000 টাকা আমি ব্যাংক থেকে নিয়ে গেলাম, এই হিসাবটি এখানে সংরক্ষণ আছে। লেজার তৈরি হয়েছে, হ্যান্ড ক্যাশ মাইনাস এবং এখান থেকে হ্যান্ড ক্যাশ 50,000 টাকা কমে গিয়েছে। সেম ভাবেই এখানে যদি কেউ আপনাকে টাকা দেয় জমা রাখার জন্য, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা দিল অথবা কেউ জমা রাখার জন্য দিল, তখন আপনি বিজনেস ক্যাপিটাল ইনভেস্ট এখানে ক্লিক করবেন। এখানে যে আপনাকে টাকাটা দিল তার নাম লিখবেন, আমি কামাল লিখলাম, যোগ করো লিখবেন। এখানে আমি নতুন এন্ট্রি এই জায়গাটায় আমি দিয়ে দিলাম কামাল হ্যান্ড ক্যাশ, মানে কামাল আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়েছে অথবা আপনার যে কোনো আত্মীয় স্বজন যে কেউ যদি দেয় তাহলে এভাবে লিখবেন। এখানে দিবেন হ্যান্ড ক্যাশ প্লাস, অর্থাৎ এটা আপনার বর্তমান হ্যান্ড ক্যাশের সাথে প্লাস হবে। আমি এখানে দিয়ে দিলাম ডিপোজিট 50,000 টাকা, সংরক্ষণ। তাহলে কামালের অ্যাকাউন্টে 50,000 টাকা ডিপোজিট হলো এবং আমি এটা হ্যান্ড ক্যাশ প্লাসে পেলাম। এখানে হ্যান্ড ক্যাশ প্লাস হয়েছে, অর্থাৎ আবার আমার 3 লক্ষ টাকা হয়েছে। সেমভাবে আপনি উইথড্র করার সময় আবার উইথড্র করে নেবেন
আমি যদি কামালের টাকাটা উইথড্র করে নিই, তার টাকা যদি সে নিজে নিয়ে যায়, তাহলে আমি এখানে নতুন এন্ট্রিতে দেখাবো কামাল হ্যান্ড ক্যাশ মাইনাস, অথবা যে কোনো কিছু দিতে পারেন ইচ্ছা মতো। এখানে হ্যান্ড ক্যাশ মাইনাস থাকবে, এখানে উইথড্র অপশন থাকবে, অর্থাৎ কামাল সে উইথড্র করেছে, আমার হ্যান্ড ক্যাশ মাইনাস হয়েছে। দেখেন কামালের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, অর্থাৎ কামালের কোনো জমা টাকা নাই, কিন্তু সে আমার কাছ থেকে হ্যান্ড ক্যাশ মাইনাস করে নিয়ে গেছে। আমার হ্যান্ড ক্যাশ মাইনাস 50,000 টাকা কামালকে দেওয়া হয়েছে, তার একটা রেকর্ড সুন্দরভাবে তৈরি হলো। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাশ ইন ক্যাশ আউট গুলো করবেন, এবং এখানে ট্রানজাকশন তৈরি হবে। আপনি যে কোনো একটি নাম্বারে ক্যাশ ইন করলেন, নাম্বারটি দিয়ে দিলেন এখানে, সাথে এখানে ক্যাশ ইন অর্থাৎ ডিপোজিট করলেন আপনি 20,000 টাকা। এয়ার ট্রানজাকশন এখানে ক্লিক করে দিবেন। দেখেন 20,000 টাকা ক্যাশ ইন হয়েছে, অর্থাৎ আমার ব্যালেন্স থেকে 20,000 টাকা মাইনাস হয়েছে এবং হ্যান্ড ক্যাশ 20,000 টাকা প্লাস হয়েছে। সেম ভাবে আমি এখানে আর ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম, একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আমি এখান থেকে ক্যাশ আউট দেখালাম, অর্থাৎ উইথড্র 30,000 টাকা, এক ট্রানজাকশন দিলাম, তাহলে 30,000 টাকা আমার ব্যালেন্সে প্লাস হলো এবং হ্যান্ড ক্যাশ থেকে মাইনাস হলো। এখন আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্ট ব্যালেন্স। ধরুন আপনি প্রতিদিন আপনার মাদার ব্যালেন্সের টাকাগুলো আপনার পার্সোনাল ব্যালেন্সে রাখবেন, এই হিসাবটি কিভাবে রাখবেন। এখানে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলেন, যোগ করে দিলেন। এখন আমরা এখানে দেখব আমাদের বর্তমান ব্যালেন্স হচ্ছে 3,10,000 টাকা। এই 3,10,000 টাকা থেকে আমি কিছু টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখবো। আমি 3 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো। এখন দিন শেষ, আজকে দিনের লেনদেন হবে না, তাই মাদার ব্যালেন্সের টাকা আমার পার্সোনাল অ্যাকাউন্টে রাখবো। তখন এখান থেকে দিব সেলফ ক্যাশ ইন মাইনাস, অর্থাৎ মাদার ব্যালেন্স থেকে সেলফ ক্যাশ ইন মাইনাস ব্যালেন্স মাইনাস হয়ে আমার মূল ব্যালেন্স আসবে। তাহলে এখানে দিয়ে দিলাম 3 লক্ষ টাকা এবং সংরক্ষণ দিয়ে দিলাম। তাহলে এখানে 3 লক্ষ টাকা চলে আসলো। আমরা যদি এখন ট্রানজাকশন চেক করি, দেখেন আমাদের মর্নিং যে ব্যালেন্সটা মাত্র 10,000 টাকা ব্যালেন্স আছে, কিন্তু হ্যান্ড ক্যাশ ঠিক থাকবে, হ্যান্ড ক্যাশ মাইনাস হবে না, শুধু ব্যালেন্সটা আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে। ক্যাশ সেলফ ক্যাশ ইন ব্যালেন্স মাইনাস হয়ে গেছে এখান থেকে। এখন আপনি যদি আবার চান এই অ্যাকাউন্ট থেকে আমি টাকা নেব, তাহলে অ্যাকাউন্টে ক্লিক করবেন, নতুন এন্ট্রিতে ক্লিক করবেন, এখান থেকে আপনি সেলফ ক্যাশ আউট ব্যালেন্স দিবেন, এখানে এখানে উইথড্র দিবেন। আমি 2 লক্ষ টাকা উইথড্র করব, সংরক্ষণ দিবেন। 2 লক্ষ টাকা উইথড্র হয়েছে, বর্তমান ব্যালেন্স আছে 1 লক্ষ টাকা এবং আমার মাদার ব্যালেন্স দেখেন 2,10,000 টাকা হয়েছে। সেম ভাবেই যদি এটা কোনো অ্যাকাউন্টের থেকে আপনি নিয়ে আসেন অথবা কমিশন অ্যাড হয়, তখন আপনি সেলফ ক্যাশ আউট দিবেন। আপনি এখানে যদি আরো একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করেন, আপনার যতগুলো অ্যাকাউন্ট ইচ্ছে অ্যাড করতে পারবেন, মনের মতো অ্যাড করতে পারবেন। এখন আমি এখানে কেউ আমাকে যদি নেক্সাস পের মাধ্যমে ব্যালেন্স দেয় এই অ্যাকাউন্টে, তখন আমি এখানে দিব হ্যান্ড ক্যাশ মাইনাস, অর্থাৎ সে আমাকে ব্যালেন্স দিচ্ছে, আমি তাকে হ্যান্ড ক্যাশ দিয়েছি, তখন আমি এখানে দেব 50,000 টাকা সংরক্ষণ হ্যান্ড ক্যাশ মাইনাস, অর্থাৎ আমার ক্যাশ থেকে মাইনাস হবে 50,000 এবং আমার এই অ্যাকাউন্টে 50,000 টাকা অ্যাড হবে। আবার যখন আমি অ্যাকাউন্ট থেকে তুলবো, তখন অ্যাকাউন্টে ক্লিক করব। এখন তো আমার কাছ থেকে কেউ আর ক্যাশ নেবে না, আমি শুধু ব্যালেন্সের টাকাটা তুলে আমার মাদার ব্যালেন্স সেট করব। তখন আমি এখানে দিব সেলফ ক্যাশ আউট, অর্থাৎ আমি নিজের অ্যাকাউন্ট থেকে নিজে ক্যাশ আউট করলাম, কিন্তু কোনো ক্যাশ মাইনাস হবে না, শুধু ব্যালেন্সটা আমার ট্রানজাকশনে অ্যাড হবে, মাদার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। দেখেন মাদার ব্যালেন্সে আমার 2,10,000 ছিল, 2,60,000 টাকা অ্যাড হয়েছে, অর্থাৎ 50,000 টাকা সেলফ ক্যাশ আউট বাবদ অ্যাড হয়েছে, কিন্তু কোনো হ্যান্ড ক্যাশ মাইনাস হয় নাই। আশা করি আপনারা পুরো ট্রানজাকশনটি বুঝতে পারছেন। সেমভাবে আমি আরেকটু দেখাচ্ছি, এখানে মান্থলি খরচ আপনি এখানে যেভাবে লিখতে পারেন মান্থলি এক্সপেন্স অথবা মাসিক খরচ,
আপনি বাংলা লিখতে পারেন, সমস্যা নাই। আপনি যদি স্যালারি দিয়ে থাকেন অথবা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন সেই জিনিসটি এখানে লিখতে পারেন। আমি বিদ্যুৎ বিল লিখলাম, মাসিক খরচ যখন। বিদ্যুৎ বিল লিখলাম, আমার ক্যাশ থেকে মাইনাস হবে এবং এখানে প্লাস হবে। তাহলে আমি এখানে দিলাম 1000 টাকা বিদ্যুৎ বিল, অর্থাৎ আমার এখন হ্যান্ড ক্যাশ থেকে মাইনাস হলো এবং এখান থেকে 1000 টাকা খরচ হলো মাসিক খরচ বাবদ। আমি যদি আমার স্টাফকে স্যালারি দিই, আপনি স্টাফের নাম লিখতে পারবেন এখানে, রহিম করিম যাই লেখেন লিখবেন, যোগ করে লিখবেন। এখানে লিখে দিলেন যে আপনি স্যালারি দিলেন আপনার স্টাফকে, হ্যান্ড ক্যাশ থেকে মাইনাস হবে, এখানে 15,000 টাকা দিলেন, সংরক্ষণ দিলেন। অর্থাৎ আপনার যে হ্যান্ড ক্যাশ ছিল এখানে হ্যান্ড ক্যাশ থেকে মাইনাস হয়েছে এবং আপনি স্টাফের স্যালারি দিলেন, যে রহিম স্যালারি লেখা চলে আসলো। সেম ভাবে আবার যখন কমিশন আসবে অথবা আপনি স্যালারি যেটা দিলেন এটা যদি হাওলাত হয়, ওই স্যালারি যদি আবার ফেরত দেয় স্টাফ, তখন আবার উইথড্র হবে। অর্থাৎ এইখানে হ্যান্ড ক্যাশ প্লাস হবে আর রহিমের এখানে উইথড্র হবে। আর যদি সে বেতন নেয় তাহলে তো বেতন নিয়ে গেল। সেম ভাবে আমি আরেকটা দেখাচ্ছি, মান্থলি এক্সপেন্স। এখানে ধরেন আপনি অফিস ভাড়া দিলেন, নতুন এন্ট্রি অফিস ভাড়া। তাহলে অফিস ভাড়া দিলে আপনার ক্যাশ থেকে হ্যান্ড ক্যাশ মাইনাস হবে আর এখানে খরচে অ্যাড হবে। তাহলে আমি অফিস ভাড়া দিলাম 8000 টাকা, সংরক্ষণ। আশা করি আপনারা ট্রানজ্যাকশনটি অবশ্যই বুঝতে পেরেছেন। দীর্ঘক্ষণ সময় দিয়ে শুধু ট্রানজ্যাকশন বুঝালাম। এখন আপনাদেরকে কিছু সার্ভিস দেখাবো, যেমন নাকি অ্যাকাউন্ট ব্যালেন্স, ডিপিএস, এফডিআর লোন, এই বিষয়গুলো দেখাবো অবশ্যই। এর আগে আমি আর একটু কাজ দেখাচ্ছি। এখানে এখানে দেখেন ডেইলি হিসাবে যদি ক্লিক করেন, অর্থাৎ আপনার মূল ক্যাপিটাল এবং কার কাছে কত টাকা পাবেন অথবা কেউ জমা দিল কিনা অথবা কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সব বিস্তারিত এখানে থাকবে। মাসিক কত টাকা খরচ, কত টাকা স্যালারি দিলেন, সবকিছুর রেকর্ড এখানে থাকবে। অর্থাৎ যে হিসাবটা আমরা প্রতিদিন খাতায় লিখি, এটা আপনি খুব সহজে প্রিন্টও করতে পারবেন অথবা ডাউনলোড করে রাখতে পারবেন। আর না রাখলেও সমস্যা নেই, এটা বর্তমানে অনলাইন হিসাবে থাকবে এখানে। তবে প্রিন্ট করে রাখাটা অনেক ভালো, তাহলে আপনার ডেইলির হিসাব ডেইলি থাকবে। সাথে এখন দেখাচ্ছি আমি টাকা কাউন্টার মেনু। এখানে আমার বর্তমান 1,66,000 টাকা ক্যাশ থাকার কথা, সেই ক্যাশটি আছে কিনা আমি হিসাব করব টাকা কাউন্টার মেনু থেকে। এখানে দেখাচ্ছে আমার 1,66,000 টাকা রানিং হ্যান্ড ক্যাশ, বর্তমানে এটা থাকবে, এটা এখন আছে কিনা সেটা হিসাব করতে হবে। যদি আপনি এখানে টাকার অঙ্ক দেন 100, অর্থাৎ 1 লক্ষ টাকা দিলেন, তাহলে আপনার আরো 66,000 টাকা প্রয়োজন। আমি এখানে ডাইরেক্ট 66,000 টাকা দিয়ে দিলাম। তাহলে দেখেন হিসাব ঠিক আছে, অর্থাৎ আপনার ব্যাংকের কোনো সমস্যা নাই, সব হিসাব একুরেট। আবার যদি এখানে 67,000 টাকা হয় তাহলে দেখেন 1,000 টাকা আপনাকে মাইনাস দেখাচ্ছে। অর্থাৎ আপনার এখানে টাকা বেশি আছে অথবা কোনো কাস্টমারের হিসাব আপনি মিলাননি অথবা কোথাও এন্ট্রি করেননি। আর যদি 66,000 টাকা থাকে, সরি এখানে আমি একটু কমাই দিলাম, 65,000 টাকা করে দিলাম, তার মানে আপনার কাছে 1,000 টাকা কম আছে। এই হিসাবটি আপনি মিলিয়ে নিতে হবে, অথবা কাউকে বেশি দিয়েছেন অথবা কেউ আপনাকে কম দিয়েছে, হিসাবটি মিলাতে পারবেন। আর এখানে ক্লিক করলে হিসাবটি রিসেট হয়ে যাবে। আর এই টাকা কাউন্টারটা শুধু হিসাব মিলানোর জন্য নয়, প্রতিটা লেনদেনের সময় আপনি কাস্টমার টাকা খুব সহজেই গুনতে পারবেন। 1,000 টাকার নোট 10 পিস, আপনি ট্যাব চিহ্ন ক্লিক করলে নিচে চলে আসবে। 500 টাকার নোট 5 পিস, 200 টাকার নোট 15 পিস, 100 টাকার নোট
12 পেজ টোটাল কত টাকা হইল? 16,700 টাকা। সেম ভাবে সবগুলো আপনি চেক করে টাকা গুনে এভাবে হিসাবগুলো মিলাইতে পারবেন। এবং এটা ডিলিট করার কোনো ঝামেলা নেই, একটা ডিলিট করতে হবে না। রিসিট বাটনে ক্লিক করার সাথে সাথে অটো সব ডিলিট হয়ে যাবে। আপনাদেরকে ডেইলি ট্রানজাকশন, ডেইলি সামারি, টাকা কাউন্ট, বিজনেস ক্যাপিটাল, অ্যাকাউন্ট ব্যালেন্স, কাস্টমার ডিউ অ্যান্ড এক্সপেন্স এগুলো দেখানো হলো। এখন আপনারা দেখবেন এজেন্ট ব্যাংকিং কিছু সার্ভিস, এখানে ক্লিক করলাম ডিপিএস ম্যানেজমেন্ট। আমরা এই জিনিসটি অনেকেই মিস্টেক করি। একটা কাস্টমার যদি আসে, সে যদি বলে আমি 1000 টাকা ডিপিএস করবো, 3 বছরে আমার কত টাকা প্রফিট হবে এবং আমি কত টাকা পাবো, এই বিষয়টি আমরা অনেকেই বলতে পারি না। তো আপনাদেরকে এজেন্ট ব্যাংক থেকে যে ডিপিএস এর চার্ট দেওয়া হয়, সেই চার্টটা আপনারা এখানে এন্ট্রি করে রাখতে পারবেন। আপনি এখানে বছর ক্লিক করবেন, 3 বছর 500 টাকা করে কত টাকা ব্যাংক দিবে সেটা এখানে লিখবেন। 20,897 টাকা দিবে। অ্যাড ক্লিক করবেন, এরকম ভাবে অ্যাড হয়ে যাবে। ভুল হলে আপনি ডিলিট করে দিতে পারবেন অথবা এডিট করে আপডেট করতে পারবেন। এভাবে আপনি চার্টে সংরক্ষণ রাখলে আপনার কাস্টমার যখন আসবে, সে যদি বলে 1000 টাকা 3 বছরে কত আসবে, আপনি বলে দিবেন 1000 টাকা 3 বছরে আপনার 36,000 টাকা জমা হবে, আপনি টোটাল পাবেন 40,925 টাকা। সে যদি ভ্যাট জানতে চায় তাহলে বলবেন আপনি টোটাল পাবেন 5,794 টাকা, ওখান থেকে ভ্যাট কাটা হবে 869 টাকা, আপনি পাবেন 40,925 টাকা। তাহলে কাস্টমার খুব সহজে বুঝে যাবে। যে কোনো অঙ্কের টাকা হোক, এখানে যেগুলো এন্ট্রি করা আছে, এবং এখানে 3 বছর, সর্বনিম্ন 3 বছর থেকে 10 বছর পর্যন্ত ডিপিএস করা যায়। আপনি কাস্টমার যদি বলে যে 5 বছরে কত আসবে, শুধু এখানে 5 ক্লিক করবেন, দেখেন 5 বছরে 60,000 টাকা জমা হবে, টোটাল সে পাবে 74,474 টাকা, অর্থাৎ প্রফিট হবে 17,028 টাকা। এখান থেকে ভ্যাট ট্যাক্স কাটা হবে 2,554 টাকা, অর্থাৎ 15%। খুব সহজে আপনি একজন কাস্টমারকে এই সার্ভিসটি দিবেন এবং কাস্টমার খুব সহজে সে খুশি হয়ে যাবে। আমরা এখন যাদের কাছে এরকম সিস্টেমটি নেই, তারা বিভিন্ন চার্ট খোঁজাখুঁজি করি, বিভিন্ন কিছু খুঁজে তারপরে কাস্টমারকে বলি, কাস্টমার এই সিস্টেমে অনেক বিরক্ত হয়। দেখা যায় অনেকে আবার পড়তে জানে না বা বুঝে না, সে বুঝতে কষ্ট হয়। আপনি যদি খুব সহজে এভাবে বলেন, কাস্টমার বলতে পারে যে 2000 টাকা যদি করি আমার 5 বছরে কত টাকা হবে, আপনি বলতে পারবেন 1,48,948 টাকা আপনি টোটাল পাবেন, আপনার জমা হবে 1,20,000 টাকা। আর সে যদি লাভ জানতে চায় কত লাভ হবে, তাহলে বলবেন 34,056 টাকা লাভ হবে, 5,108 টাকা ট্যাক্স ভ্যাট কাটা হবে, আপনি ফেরত পাবেন 1,48,948 টাকা। খুব সহজে তাকে আপনি ডিপিএস ক্যালকুলেশনের হিসাবটি দিতে পারবেন। একই নিয়মে আছে এফডিআর। এফডিআর খুবই সহজ, এখানে মাত্র এফডিআর 3টি অপশন থাকবে, 3টি অপশন থেকে আপনি সবকিছু করতে পারবেন। কোনো কাস্টমার আসলো, সে বলল আমি 1 লক্ষ টাকা রাখবো, আমার 3 মাসে কত টাকা আসবে অথবা 6 মাসে কত টাকা আসবে, আপনি এখানে 1 লক্ষ দিবেন, এখানে সবগুলো অটো চেঞ্জ হবে। 1 লক্ষ টাকা রাখলে প্রফিট হবে 1750 টাকা ভ্যাট ট্যাক্স কেটে, তারপরে সে পাবে 1,01,487 টাকা, অর্থাৎ 263 টাকা ভ্যাট কাটবে 3 মাসে। আমি যদি 6 মাস দিয়ে দিই তাহলে 533 টাকা ভ্যাট কাটবে, কাস্টমার পাবে এফডিআর করে 1,03,017 টাকা। সেমভাবে যদি আমি 1 বছর দিয়ে দিই 7,200 টাকা প্রফিট হবে, 7.2% প্রফিট পাবে সে, 1,080 টাকা ভ্যাট ট্যাক্স কাটা হবে, 1,06,120 টাকা কাস্টমার পাবে। আপনারা এখান থেকে ডিপিএস এর রেট আপডেট করতে পারবেন। এই পেন্সিল চিহ্নতে ক্লিক করলে রেটটি আপডেট হবে, কত পার্সেন্ট সেটি দিয়ে দিতে পারবেন, অথবা এখান থেকেও ব্যাংকের দেওয়া হিসাব অনুযায়ী কত মাস এবং কত মাসের ডিপোজিট এখানে লিখবেন। আপনি 3 মাসের ডিপোজিট এই কথাটা এখানে উল্লেখ করবেন, এখানে লিখবেন 3 মাস, এখানে লিখবেন শুধু রেট, এখানে কোনো টাকার অঙ্ক লেখার প্রয়োজন নাই, টাকার অঙ্ক অটোমেটিক ক্যালকুলেশন এখানেই হবে। কাস্টমার যদি বলে 5 লক্ষ টাকা আমি 1 বছরের জন্য রাখবো, তাহলে কত টাকা পাবো, সে 5 বছরের জন্য যদি রাখে তাহলে 30,600 টাকা পাবে, অর্থাৎ 36,000 টাকা প্রফিট পাবে, 5,400 টাকা ভ্যাট ট্যাক্স কাটা হবে, 5 লক্ষ টাকার সাথে আরো 30,600 টাকা কাস্টমার বেশি পাবে।
সেমভাবে আপনি যদি লোনের কাস্টমার আসে, এ সময় আমাদের এজেন্ট ব্যাংকিং যারা সার্ভিসে আছেন অনেকে বিরক্ত হয়ে যান যে তাকে আমি কত টাকা কি বলবো, কোথায় লোন ক্যালকুলেশন আছে, বাকি আমাদের এসএম, জিএসএম, আরএম তাদেরকে ফোন দিতে হয়। আপনি এটি নিজে নিজে খুব সহজে হিসাব করতে পারবেন। লোন ইন্টারেস্ট, লোন ইন্টারেস্টটা অবশ্যই সবার জানা থাকে 13% বা 13.5% হয় বর্তমানে। এবং লোন অ্যামাউন্ট সে 5 লক্ষ টাকা যদি নেয়, 5 বছরের জন্য নেয়, যাই হোক এখানে যে কোনো একটু সমস্যা হয়েছে, সমস্যার কারণে আপডেটটি হচ্ছে না হয়তো। আমরা বিল পে দেখি। বিল পে অপশনে এখানে আমাদের একটি বিল পে সার্ভিস চার্জ থাকে বিদ্যুৎ বিলের। এটা হচ্ছে বিপিডিবি বিদ্যুৎ বিলের জন্য। আপনাদের কারো যদি পল্লী বিদ্যুৎ হয় তাহলে পল্লী বিদ্যুতের সার্ভিস চার্জ এড করে নিতে পারবেন, অথবা আপনি এখানে এই বিলের সাথে আরো বিল যোগ করতে পারবেন সার্ভিস চার্জ অনুযায়ী। পল্লী বিপিডিবি বিদ্যুৎ বিল হচ্ছে 1 থেকে 400 টাকা হলে 5 টাকা, 401 থেকে 1500 টাকা হলে 10 টাকা, 1501 থেকে 5000 টাকা হলে 20 টাকা, 5000 টাকার উপর হলে 25 টাকা। কোনো কাস্টমার যদি 2, 4, 5, 10টা বিল নিয়ে আসে, তার সার্ভিস চার্জ হিসাব করার সহজ পদ্ধতি হচ্ছে এই জায়গাটা। ধরেন কোনো কাস্টমার 300 টাকার একটি বিল নিয়ে আসলো, তারপরে সে 500 টাকার একটি বিল নিয়ে আসলো, তারপরে সে 1600 টাকার একটি বিল নিয়ে আসলো, সে 2000 টাকার একটি বিল নিয়ে আসলো, সে 5000 টাকার একটি বিল নিয়ে আসলো। তাহলে সে বিল যে কতগুলো আনছে সবগুলো বিলের সার্ভিস চার্জ হয়েছে 75 টাকা। তার টোটাল বিল এনেছে 9400 টাকা, সার্ভিস চার্জ সহ 9475 টাকা। আপনি খুব সহজে কাস্টমারকে বিল অ্যামাউন্ট এবং বিলের সার্ভিস চার্জটি বলে দিতে পারবেন। ডিবিবিএল সার্ভিস চার্জ, আমাদের ক্যাশ ইন লিমিট হচ্ছে 4 লক্ষ টাকা, ক্যাশ আউট লিমিট হচ্ছে 3 লক্ষ টাকা। কোনো কাস্টমার যদি বলে যে আমি 6 লক্ষ টাকা ক্যাশ ইন করবো, কত টাকা চার্জ আসবে, তাহলে আপনি হিসাব করবেন। 4 লক্ষ টাকা দিবেন, এখানে অ্যাড দিবেন, এখানে দিবেন 1 লক্ষ টাকা অ্যাড দিবেন, অর্থাৎ তার 600 টাকা। আমরা তো বলি হাজারে 2 টাকা, কিন্তু 6 লক্ষ টাকা 1200 টাকা আসবে না, 5 লক্ষ টাকা 1200 টাকা আসবে না, 5 লক্ষ টাকা তার 600 টাকা আসবে মাত্র। 5 লক্ষ টাকায় 1000 টাকা তার ক্যাশ ইন সার্ভিস চার্জ আসবে না, 600 টাকা মাত্র ক্যাশ ইন সার্ভিস চার্জ আসবে। যদি সেমভাবে কোনো কাস্টমার বলে যে আমি ক্যাশ আউট করব, তখন আমরা হিজিবিজি খেয়ে যাই এবং একটু নার্ভাস হয়ে যাই যে কত টাকা সার্ভিস চার্জ আসবে। আমরা এখানে দিয়ে দিলাম, সে একবারে 3 লক্ষ টাকা তুলতে পারবে। আমরা যদি ফান্ড ট্রান্সফার করে নিই, ফান্ড ট্রান্সফার সার্ভিস চার্জটাও নিয়ে নেব। যদি অটো না কাটে, তখন আমরা এখানে 3 লক্ষ টাকা দেব, অ্যাড ক্লিক করব, আবার 2 লক্ষ দেব, অ্যাড ক্লিক করব। অর্থাৎ তার খরচ 500 টাকা করে আসবে, টোটাল 1000 টাকা। আর যদি একবারে 5 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার নেওয়া যায়, তাহলে আপনারা মাত্র 500 টাকা নিলেই পারেন। এটা হচ্ছে ক্যাশ ইন এবং ক্যাশ আউট সার্ভিস চার্জের হিসাব। এটা আশা করি সবারই জানা আছে, তারপরে সহজের জন্য এখানে দেওয়া হলো। কিন্তু এখানে লিমিট অনুযায়ী আপনি যতটুকু লিমিট ততটুকু দিবেন, অ্যাড দিবেন, তাহলে হিসাব করার জন্য খুব সহজ হবে। এটা হচ্ছে বিল পে কোড। আমরা যদি এখানে বিল পে কোডগুলো এখন আমাদের এবিএস পোর্টাল অথবা ডেস্কটপ পোর্টালে খুব সহজে দেওয়া আছে, তারপরে আমরা অনেকগুলো বিল এখানে এন্ট্রি করে রাখতে পারবো। আমি যদি এখান থেকে মেড লাইফ লিখি, তাহলে দেখেন মেড লাইফের কোডটি অটোমেটিক চলে আসছে। আমি যে কোনো বিলের নাম লিখবো, অটোমেটিক চলে আসবে। আমি যদি প্রগতি লিখি, প্রগতির বিলার আইডি নাম্বার চলে আসছে 3000। আমি এখানে এটি খুব সহজভাবে অ্যাড করতে পারবো। যদি কোনো কিছু অ্যাড না থাকে, এখানে কোম্পানি নেম, এখানে বিল আইডি দিয়ে অ্যাড দিলে সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আবার এটা যদি ভুল হয় তাহলে এখানে ক্লিক করলে ডিলিট হবে। আবার যদি নতুন আপডেট করার প্রয়োজন হয়, এখানে ক্লিক করে আপডেট করে নিতে পারবো। আপনাদেরকে এজেন্ট ব্যাংকিং সার্ভিস সমূহ দেখানো হলো। এখানে আরো আছে রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস। আমরা যারা রেমিটেন্স দিয়ে থাকি প্রতিনিয়ত, এক্সচেঞ্জ হাউসের তালিকা আছে। আপনি শুধু এখানে এক্সচেঞ্জ হাউসের নাম টাইপ করবেন, অটোমেটিক চলে আসবে কত ডিজিট বা কোন কান্ট্রি থেকে চলে আসবে। আমি এখানে যদি লিখি মানিগ্রাম,
এখানে মানিগ্রামের 8 ডিজিট। এখানে আমার সার্চ অপশনে হয়তো প্রবলেম হয়েছে। এটা একসাথে লিখতে হবে, স্পেস দেওয়া ছিল না তাই সমস্যা করছে। মানিগ্রাম, মানিগ্রাম হচ্ছে গ্লোবাল কান্ট্রি, অর্থাৎ যে কোনো কান্ট্রি থেকে আসতে পারে। এটা হচ্ছে নন ওয়েব বেস, মানে ওয়েব বেস না, এটা হচ্ছে নন ওয়েব বেস। তাহলে আমরা এখানে যে কোনো রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস এর নাম লিখলে খুব সহজে চলে আসবে। আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি হয় এখান থেকে আপনারা স্পেস দিয়ে ঠিক করে নিতে পারবেন। যেমন নাকি মানিগ্রামটা এখানে একসাথে আছে, আমরা এটা এডিট করে নেব। এখানে ক্লিক করব, ক্লিক করলে একদম নিচের দিকে চলে আসবে যে মানিগ্রাম। এখানে স্পেসটা সমস্যা হচ্ছে আমাদের, আমরা স্পেস দিলাম, আপডেট দিলাম, আমাদের মানিগ্রাম লেখাটা এখন আপডেট হয়ে গেছে। আমরা উপরে যদি সার্চ করি মানিগ্রাম, দেখেন খুব সহজে চলে আসলো এবং যে স্পেসটি ছিল না সেটিও ঠিক হয়ে গেল। এখন আপনাদেরকে আরো সুন্দর করে একটি সার্ভিস দেখাবো, এজেন্ট ইনফরমেশন এন্ড টুলস। এখানে ডিবিবিএল কোড, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। অনেক কাস্টমার আমাদের হঠাৎ করে জিজ্ঞেস করে যে বলুন ব্রাঞ্চ কোড 191 এর ব্রাঞ্চ কোথায়, অথবা এই অ্যাকাউন্টের ব্রাঞ্চ কোথায়। তখন আপনি খুব সহজে এখানে ব্রাঞ্চ কোড টাইপ করে বলে দিতে পারেন। যেমন নাকি 191 এটা হচ্ছে বিজয়নগর, আমি যদি 316 দিই এটা হচ্ছে আমাদের খাগড়াছড়ি ব্রাঞ্চ, 150 দিলে ফটিকছড়ি ব্রাঞ্চ, 151 দিলে কোনাবাড়ি ব্রাঞ্চ, 152 টাইপ করলে চৌমুহনী ব্রাঞ্চ। আপনারা ব্রাঞ্চগুলো এখানে খুব সহজে অ্যাড করতে পারবেন। ব্রাঞ্চ কোড দিয়ে ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাড দিবেন, এখানে লিস্টে অ্যাড হয়ে যাবে। পরবর্তী কাস্টমার আসলে আপনি কোড নাম্বার দেখে খুব সহজে বলতে পারবেন কোথায় ব্রাঞ্চ। এজ ক্যালকুলেশন, অ্যাকাউন্ট করার সময় আমরা বিভিন্ন কাস্টমারের অ্যাকাউন্ট করি, তখন আমাদের বয়স নিয়ে সমস্যা হয়। ধরুন কারো জন্ম 2006 সালে, তার বয়স 18 হয়েছে কিনা এর জন্য আমাদের সন্দেহ থাকে। এই কাস্টমার বয়স 18 বছর পূর্ণ হতে বাকি, 18 বছর 00 অর্থাৎ তার বরাবর 18 বছর হয়েছে। তাহলে তাকে আমরা সেভিং অ্যাকাউন্ট করে দেব। আমরা যদি এখানে একটু বয়সটা বাড়িয়ে নিই একদিন, আমি এখানে আমার নিজের একটা জন্ম তারিখ দিয়ে দিলাম। দেখুন এখানে 18 বছর পূর্ণ হয়েছে, সেভিং অ্যাকাউন্ট করা যাবে। যদি 18 বছর কম হয় তাহলে লেখা আসবে 18 বছর হতে বাকি এতদিন স্কুলে ব্যাংকিং অ্যাকাউন্ট করুন, এই লেখাটি আসবে। এখানে 18 বছর পূর্ণ হলে এবং বছর 36 বছর 5 মাস 11 দিন, এই বয়সটি সম্পূর্ণ এখানে থাকবে। আমি যদি এটাকে 2006 সাল করে দিই, সরি 26 সাল না 2006 সাল হবে, তাহলে দেখেন 18 বছর পূর্ণ হয়েছে, সেভিং অ্যাকাউন্ট করা যাবে। আমি যদি এটাকে 2010 সাল দিয়ে দিই, 18 বছর পূর্ণ হতে বাকি 1 বছর 6 মাস 20 দিন স্কুল ব্যাংকিং করতে হবে। খুব সহজে আপনাকে সাজেশন করে দিচ্ছে যে আপনি সেভিং অ্যাকাউন্ট করবেন নাকি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করবেন। যদি আপনারা এভাবে করেন আপনাদের ভুল হবে না, খুব সহজে আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট করতে পারবেন। সেমভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাংক এটিএম কার্ড এবং চেকের অ্যাপ্লিকেশন। আপনি এখানে এটিএম কার্ডের জন্য ক্লিক করলেন, এখানে আপনি আপনার আউটলেটের নাম লিখবেন। আমি আমার আউটলেটের নাম লিখলাম, আমার আউটলেট অ্যাকাউন্ট নাম্বার লিখলাম। এখানে আপনি আউটলেটের ওনারের নাম লিখে দিতে পারেন, অথবা আপনি টেলার হলে আপনার নাম দিতে পারেন, ডেজিগনেশন ম্যানেজার অথবা ওনার টেলার দিতে পারেন। আউটলেটের ফোন নাম্বারটা দিবেন, এখানে আউটলেটের ফোন নাম্বার দিবেন, আপনার আউটলেটের যে এর নাম্বারটা সেটা দিবেন। এখানে আউটলেটের নামটা, এখানে সরি
একটা ভুল বলেছি আমি, এখানে কাস্টমারের নাম হবে, কাস্টমারের নাম, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার, এখানে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার হবে, এখানে হবে আউটলেট অফিসারের নাম, টেলার হোক ম্যানেজার হোক তাদের নাম হবে, তাদের ডিজিগনেশনটা দিতে পারেন, আউটলেটের ফোন নাম্বার দিবেন, আউটলেটের সাব এজেন্ট নাম্বারটি দিয়ে দিবেন, আউটলেটের নাম দিয়ে দিবেন, এভাবে দিতে পারেন। দিয়ে ফর্ম জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনার এটিএম কার্ডের ফর্মটি জেনারেট হয়ে যাবে। এখানে সবকিছু থাকবে, আপনি শুধু প্রিন্ট করবেন। এখানে প্রিন্ট অপশন থেকে ক্লিক করলে খুব সহজেই এটিএম ফর্মটি প্রিন্ট হয়ে যাবে। যদি 2 পৃষ্ঠা হয় আপনারা এখানে ক্লিক করে ওডিটি দিয়ে দিবেন, তাহলে আপনি প্রথমে 1 পৃষ্ঠায় আসবে, এটাই প্রিন্ট করতে পারবেন খুব সহজেই। সেম ভাবে আপনি চেক রিকুইজিশন দেখাচ্ছি, এখানে আপনার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, কাস্টমারের নাম দিয়ে দিবেন, ব্যাংকের ব্রাঞ্চগুলো আগে থেকে সেভ করে রাখবেন, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো না হলেও সমস্যা নেই। আউটলেটের নাম্বারটা দিয়ে রাখতে পারেন। ফর্ম জেনারেট করুন ক্লিক করবেন, দেখেন অটোমেটিক আপনার চেক রিকুইজিশনটি তৈরি হয়ে গেল। আপনি এটি খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন। এবং এখানে আছে অ্যাকাউন্ট রিসিপ্ট, কোনো কাস্টমার যদি আপনার কাছে আসে এবং সে অ্যাকাউন্ট রিসিপ্ট চায়, আপনি খুব সহজে তাকে অ্যাকাউন্ট রিসিপ্ট তৈরি করে দিতে পারবেন। এখানে আগে থেকে আপনার আউটলেট নেম এবং এজেন্ট ব্যাংকিং, আউটলেট অ্যাড্রেস, রাউটিং নাম্বার, সুইফট কোড সবকিছু লিখে রাখবেন। কাস্টমার আসার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করে এখানে লিখে জেনারেট ক্লিক করলে এই ফর্মটি তৈরি হয়ে যাবে এবং এটা খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন। এবং এটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং লিঙ্ক, এখানে আপনার যতগুলো এজেন্ট ব্যাংকের লিঙ্ক আছে সবগুলো আপনি অ্যাড করে রাখতে পারবেন, অথবা আগে থেকে আমি অ্যাড করে দেব, অথবা আপনি নিজে অ্যাড করে নিতে পারবেন। কোনো ভুল বা ডিলিট হলে এডিট বা আপডেট করতে পারবেন, অথবা ডিলিট করে আবার নতুন করে লিখতে পারবেন। এখানে শুধু লিঙ্কগুলো অ্যাড করে রাখবেন। আরেকটা হচ্ছে কাস্টমার সার্ভিস, এখানে হচ্ছে কাস্টমারকে আপনি যে ফর্ম, যে এজেন্ট ব্যাংকের কাগজপত্র দিয়ে সার্ভিস দিবেন, এই জিনিসগুলো এখানে আপনি আপডেট করে রাখতে পারেন। যেমন নাকি আমি এখানে এটিএম কার্ডের ফর্মটা যদি আমি এখানে দিতে চাই, তাহলে এখানে আপলোড করে রাখতে পারবো। এটিএম কার্ড লিখলাম, এখানে আমি ডেস্কটপ থেকে এটিএম কার্ডের পিডিএফটি অ্যাড করলাম, আপডেট দিলাম, দেখেন এখানে এটিএম কার্ডের ফর্মটি আমার আপডেট হয়ে গেছে। এটা হয়তো পূর্বে আপডেট ছিল, সেটা অটোমেটিক আপডেট হচ্ছে। যেমন নাকি আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, চেক রিকুইজিশন, যেটা আমার আগে আপডেট ছিল, আগেরটা অ্যাড হয়ে গেছে, এটা নামটা অটো অ্যাড হয়ে গেছে, অর্থাৎ চেক রিকুইজিশন গুলো আগেই আমার আপডেট করা ছিল, এখানে যে কোনো কারণে এখানে আসে নাই। সেম ভাবে আপনারা আপনাদের কাছে যতগুলো ফর্ম থাকে আপনারা সমস্ত ফর্ম এখানে অ্যাড করে রাখতে পারবেন। ওপেন দিবেন, এখানে নাম দিবেন, এখানে আপডেট দিবেন, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে এবং এটি পরবর্তীতে আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন, তাহলে আপনার খোঁজাখুঁজি প্রয়োজন হবে না। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং রেজিস্টার, কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং রেজিস্টার গুলো আপনি এখানে হিসাব করে রাখতে পারেন, পরবর্তীতে অবশ্যই খাতায় তুলবেন। এখানে তারিখ দিবেন, কাস্টমারের নাম দিবেন, আমি এখানে নাম দিচ্ছি আমার, অ্যাকাউন্ট নাম্বার দেব, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেব। এখানে যদি অ্যাড এন্ট্রি করে দেখেন কি সুন্দরভাবে কাস্টমারের ওপেনিং রেজিস্টারটা আমার এখানে অ্যাড হয়ে আছে। এখন যে কোনো মুহূর্তে কাস্টমার যে আমার এখানে যে কয় হাজার নাম্বার থাকুক, যে কয় লাখ নাম্বার থাকুক, আমি এখানে কাস্টমারের নাম দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিলে খুব সহজে তার অ্যাকাউন্টটি পেয়ে যাব। এখানে আছে ডিপিএস কালেকশন অ্যান্ড ডেলিভারি, আমাদের ডিপিএস ফর্মগুলো এবি অফিস থেকে কালেকশন করে আমাদের এজেন্ট ব্যাংকে রাখতে হয়, পরবর্তী কাস্টমারকে এগুলো দিয়ে দিতে হয়। তো আপনি এখন যখন কালেকশন করবেন সেই তারিখটি দিয়ে দিবেন, কাস্টমারের নাম দিবেন, কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ডিপিএস নাম্বার দিবেন, ডিপিএস অ্যামাউন্ট কত টাকার দিবেন, ডিপিএস কত বছরের দিবেন, কাস্টমারের মোবাইল নাম্বারটি দিয়ে রাখতে পারবেন। এখানে অ্যাড এন্ট্রি দিবেন,
যখন কাস্টমার এটি ডেলিভারি নেবে তখন আপনি এডিট ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি তারিখটি দিয়ে দিবেন, সে কোন তারিখে আপনার কাছ থেকে ডিপিএস এর ফর্মটি নিয়ে গেল সেই জিনিসটি এখানে দিয়ে রাখবেন। আপডেট হয়ে গেল, তাহলে সে অনেকদিন পরে এসে যদি বলে আমার ডিপিএস এর ফর্মটা দেন, সে ভুলে যেতে পারে। আপনি এখানে সার্চ করার সাথে সাথে পাবেন যে আপনি এত তারিখ ডিপিএস ফর্মটি নিয়ে গেছেন। ডিপিএস এর ফর্মের তথ্যগুলো এখানে রাখতে পারবেন। লোন এন্ট্রি কাস্টমার, লোন কাস্টমার ডাটা এন্ট্রি, কাস্টমারের যারা লোন নিয়েছে তাদের ডাটা এন্ট্রি এখানে রাখতে পারবেন। যে কেউ যখন তখন আসলে যে আপনার কটা লোন আছে কি আছে আপনি বিস্তারিত এখান থেকে খুব সহজে দেখাতে পারবেন এবং প্রিন্ট করেও রাখতে পারবেন। তো আশা করি ইতিমধ্যে আপনাদেরকে সব সার্ভিসগুলো দেখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে স্টেটমেন্ট নিয়ে একটু দেখাবো। স্টেটমেন্ট রিপোর্ট, এখানে ক্লিক করবেন, ডেলি ট্রানজাকশনে ক্লিক করবেন, এখানে আজকের তারিখ দিয়ে দিলাম, এখানে তারিখ বাই তারিখ দিতে পারবেন। আজকের তারিখে যে স্টেটমেন্টগুলো তৈরি হয়েছে এগুলো সমস্ত রিপোর্ট এখানে আছে। আপনার রিপোর্ট অনুযায়ী স্টেটমেন্টটি প্রিন্টও করতে পারবেন অথবা পিডিএফ তৈরি করতে পারবেন। আমি যদি এখান থেকে তারিখ না দিই তাও সমস্যা নেই, তারপরেও এটি আজকের দিনেরটি চলে আসবে, কিন্তু পরের দিন থেকে তারিখ বাই তারিখ দিতে হবে। এটা হচ্ছে ডেইলি হিসাব ওভারঅল সামারি। আমার সামারিটি এখানে তৈরি আছে। আমি যদি সামারি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এ4 ক্লিক করলে এখানে খুব সুন্দর করে সামারিটি প্রিন্ট হবে। আমি যখন সবগুলো এখানে এন্ট্রি করব আমার সামারিটি আরো সুন্দর দেখাবে অনেক। এবং আমি যদি ডেইলি সামারিতে ক্লিক করি এখানেও দেখাবে। সেম ভাবে আমি স্টেটমেন্ট ক্লিক করলে স্টেটমেন্ট ক্লিক করবো, আবার ক্লিক করে এখান থেকে ক্যাপিটাল, আমার ক্যাপিটাল আমি দেখতে পারবো, অথবা নির্দিষ্ট কারো ক্যাটাগরি অনুযায়ী ক্যাপিটাল দেখতে পারবো। এটা আমার ক্যাপিটাল যদি দেখি, আমার প্রথম ইনভেস্ট ছিল 5 লক্ষ টাকা, পরে আরো 1 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে, 50,000 টাকা ক্যাপিটাল থেকে নেওয়া হয়েছে, বর্তমানে 5,50,000 টাকা আমার ক্যাপিটাল আছে। এবং আমি যদি এটা দেখি কাস্টমার, এই কাস্টমার 50,000 টাকা জমা দিয়েছিল এবং পরবর্তী সে 50,000 টাকা উত্তোলন করে নিয়েছে। সেম ভাবে অন্যান্য রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবো। আমার কোন অ্যাকাউন্টে কত তারিখ কত ব্যালেন্স ছিল, কত উত্তোলন করেছে, সবকিছু এখান থেকে খুব সহজে দেখা যাবে এবং প্রিন্ট অথবা পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে। কাস্টমারের বকেয়া কাস্টমারের তালিকা এখানে আছে। আপনার কোনো কাস্টমার সে টাকা জমা দিল এবং জমা নিল তার ডিটেলস এখানে থাকবে, অথবা আপনি কাউকে স্যালারি দিলেন, মাসিক খরচ করলেন, সমস্ত রিপোর্ট এখান থেকে আপনি ডাউনলোড করে দিতে পারবেন খুব সহজেই। ইতিমধ্যে আপনাদেরকে সমস্ত সার্ভিস এবং সমস্ত টুল দেখানো হয়েছে। আপনাদের যাদের এই ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে জানাবেন। এই ফাইলটি আপনার গুগল ড্রাইভের মাধ্যমে লিঙ্ক করে দেওয়া হবে এবং খুব সহজে মোবাইল কম্পিউটারে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।